তবুও সে হাত ছাড়লো না। লোকগুলো বলল, শেষবার বলছি দিয়ে দে। রনি মাথা নাড়ল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত। এইটা আমার, আমি দিতে পারবো না। পরের মুহূর্তে রনি ওর পেটে তীব্র ব্যথা অনুভব করে। রনির মুখ থেকে চাপা একটা শব্দ বের হলো। তার শরীর কেঁপে উঠল, কিন্তু হাত এখনো বুকের কাছে চেপে ধরা। লোকগুলো এক মুহূর্ত থমকে গেল, এই পাগলটা ছাড়ছে না কেন। একজন গালাগালি দিয়ে এগিয়ে যেতে নিল। কারো এগিয়ে আসার শব্দ শুনতেই ওদের মাঝে একজন বলে উঠল, এই চল, ঝামেলা বেশি হওয়ার আগে চলে যাই। তারা তাড়াহুড়ো করে সরে গেল। রনি ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার শ্বাস ভারী হয়ে যাচ্ছে, চোখ ঝাপসা, কিন্তু তার ব্যাগ এখনো বুকের কাছে চেপে ধরে আছে। সে কাঁপতে কাঁপতে ভেতর থেকে টাকাগুলো বের করলো, ভেজা নোটগুলো শক্ত করে চেপে ধরলো। তার ঠোঁট এখনো কাঁপছে। এইটা আমার টাকা। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চারপাশে কেউ নেই, শুধু ভেজা রাত, নীরব রাস্তা, আর এক জায়গায় একা একা বসে আছে রনি। দূরে একটা আলো এগিয়ে আসছে, কারো পায়ের শব্দ। কেউ যেন ডেকে বলছে, এই এখানে কে আছে? রনি চোখ তুলে তাকানোর চেষ্টা করে, কিন্তু চোখ দুটো ঝাপসা হয়ে আসে। লুটিয়ে পড়ে রাস্তায়। হাতের মুঠোয় এখনো সেই ৬,০০০ টাকা শক্ত করে ধরা। দূরে যে পায়ের শব্দটা শোনা যাচ্ছিল সেটা দ্রুত কাছে চলে এলো। একটা মাঝবয়সী লোক, হয়তো রাতের পাহারাদার বা পথচারী, দৌড়ে এসে থমকে দাঁড়ালো। এই, কে এখানে? কি হয়েছে তোমার? রনির চোখ আধ খোলা, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না ঠিকভাবে। লোকটা নিচু হয়ে তার অবস্থা দেখে আটকে উঠল। ইন্নালিল্লাহ, এ তো রক্ত। সে দ্রুত চারপাশে তাকালো, তারপর চিৎকার করে ডাকতে লাগলো, এই কেউ আছেন? এখানে একজন আহত ব্যক্তি পড়ে আছে। কিছুক্ষণ পর আশেপাশের ২-৩ জন লোক ছুটে এলো। কেউ পানি আনলো, কেউ ফোন বের করে সাহায্যের জন্য কল দিল। একজন বলল, দ্রুত হাসপাতালে নিতে হবে, দেরি করলে খারাপ হইতে পারে। তারা মিলে রনিকে সাবধানে তুলে নিল। তখনও রনির হাত শক্ত করে ধরা। একজন লক্ষ্য করলো ওর হাতে কি আছে। আরেকজন আলতো করে বলল, ধরতে দাও, মনে হয় টাকা পয়সা, এজন্যই ছাড়তেছে না। রনি অচেতন অবস্থাতেও হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। হাসপাতালের সাদা আলোয় যখন রনির জ্ঞান ফিরল, তখন সে প্রথমে কিছু বুঝতে পারল না। ব্যথার চোটে মনে হচ্ছে সে মরেই যাবে। তার পাশে স্যালাইন ঝুলছে। রনি আস্তে আস্তে বুঝতে পারে সে একটা হসপিটালে আছে। সে ধীরে ধীরে চোখ ঘুরিয়ে দেখলো পাশে একটা লোক দাঁড়ানো, যে তাকে রাস্তা থেকে তুলেছিল। লোকটা তার পাশে চুপচাপ বসে আছে। লোকটা তাকে জেগে উঠতে দেখে হালকা হাসলো। জ্ঞান ফিরেছে তোমার? তুমি কোনো ভয় পেও না, তুমি এখন নিরাপদে আছো। রনি কিছু বলতে গিয়েও থেমে গেল। তার প্রথম চিন্তা টাকা। হঠাৎ সে হাত নাড়তে গেল। রনি হাত নাড়াতেই লোকটা বুঝে ফেললো। পকেট থেকে টাকা বের করে বলল, এইটা খুঁজতেছো? তোমার হাত থেকে নিয়েছিলাম, কিন্তু খুলিনি। তুমি যেভাবে ধরেছিলে, বুঝেছিলাম অনেক কষ্টের জিনিস। রনি চোখের পানি ছেড়ে দেয়। লোকটা আবার ওকে বলে, বাবা, তোমার বাড়ির ঠিকানা অথবা বাবা মা কারো নাম্বার দাও, ওনাদেরকে তোমার কথা জানাতে হবে। ওনারা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। রনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে, এই দুনিয়ায় আমার আপন কেউ নেই আঙ্কেল। আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটা জিজ্ঞেস করার মতো কেউ নেই। লোকটা বলল, আসলেই তোমার কেউ নেই? ভদ্রলোকের প্রশ্নে রনি না চাইতেও আবার চোখের পানি ছেড়ে দিল। তারপর জবাব দিল, আছে, তবে না থাকার মতো। রনি ভদ্রলোককে নিজের জীবনের সব ঘটনা খুলে বলল। 10 বছর আগে মা মারা যাওয়া, তারপর বাবার দ্বিতীয় বিয়ে, সে থেকে সৎ মা এবং সৎ ভাইয়ের অত্যাচার, তারপর বাবার 10,000 টাকা চুরির দায়ে বাবার হাতে মার খেয়ে বাড়ি ছাড়া হওয়া, এবং ঢাকা আসার পর তার সাথে কি কি হয়েছে তাও বলল ওনার কাছে। সবকিছু বলে ওর যেন হালকা লাগছে। ভদ্রলোক সব শুনে ওর মাথায় হাত বুলিয়ে বলে, এই বয়সে অনেক কিছু সহ্য করেছো তুমি। আল্লাহ তোমার জন্য ভবিষ্যতে ভালো একটা জীবন তৈরি করে দিক, এই দোয়াটাই করি। রনি তাচ্ছিল্য হেসে জবাব দেয়, ভালো জীবন ও সুখ আমার জন্য না আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আমাকে এখানে ভর্তি করতে আপনার নিশ্চয় অনেক টাকা খরচ হয়েছে। রনি তার ৬,০০০ টাকা বের করে বলল, এই নিন আঙ্কেল, আমার কাছে এইটুকুই আছে। ভদ্রলোক রনির টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমার এটা লাগবে না। আচ্ছা, তুমি এখন কি করবা, কিছু কি ভেবেছো? রনি বলল, কি আর করব আঙ্কেল, এখান থেকে বের হয়ে আবার দরজায় দরজায় ঘুরবো কাজের জন্য। পেটের ক্ষুধা দূর করতে লাগবে খাবার, আর সেই খাবার জোগাড় করতে টাকার প্রয়োজন আঙ্কেল।
রনিকে অবাক করে দিয়ে ভদ্রলোক বলে ওঠে, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে? ওখানে থাকবা, খাবা, মাঝে মাঝে আমার কিছু কাজ করে দিবা, তাহলেই চলবে। কি যাবে আমার সাথে? রনি ওনাকে জিজ্ঞেস করে, আমাকে বাড়িতে নিয়ে কি লাভ হবে আপনার? আপনি তো আমাকে চিনেনও না, আমি যদি ধোঁকাবাজ হই? ভদ্রলোক একটু হেসে রনির দিকে তাকালেন। সে হাসিতে কোনো ভয় ছিল না, বরং অদ্ভুত এক শান্তি। সব মানুষকে চিনে নিতে সময় লাগে, কিন্তু কিছু মানুষকে বুঝতে সময় লাগে না। তিনি ধীরে ধীরে বললেন, তোমার চোখে আমি যা দেখেছি ওটা ধোঁকাবাজি না, ওটা একটা বাঁচার লড়াই। রনি চুপ করে রইল, কথাগুলো যেন তার বুকের ভেতর গিয়ে লাগলো। ভদ্রলোক আবারও বললেন, আর যদি ভুলও হই তাহলেও সমস্যা নেই। জীবনে এক দুইটা ভুল মানুষকে বিশ্বাস করাই যায়, কিন্তু যদি ঠিক হই তাহলে একটা জীবন বাঁচানো হবে। রনির চোখ আবারও ভিজে উঠল। এতদিন সে শুধু অবিশ্বাস, অপমান আর কষ্ট পেয়েছে, কেউ তাকে এভাবে বিশ্বাস করে কথা বলেনি। রনি একটু থেমে বলল, আমি গেলে আমাকে তাড়িয়ে দিবেন না তো কোনোদিন? মাহবুবুর রহমান কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তুমি যদি নিজে চলে যেতে না চাও তাহলে তোমাকে কেউ তাড়াতে পারবে না। এই কথাটা যেন রনির ভাঙা হৃদয়টাকে একটু করে জোড়া লাগালো। হাসপাতালের সাদা দেয়ালের দিকে তাকিয়ে রনি দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ভদ্রলোকের দিকে তাকালো। রনি বলল, আমি যাব। ভদ্রলোকের সাথে ওনার গাড়িতে বসে আছে রনি। কথায় কথায় জানতে পেরেছেন ওনার নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছিলেন। তিনি বললেন, ভয় লাগতেছে? রনি একটু হেসে বলল, হালকা ভয় লাগতেছে। মাহবুবুর রহমান বললেন, ভয় পেও না। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় গেটের সামনে থামলো। বিশাল লোহার গেট, ভেতরে সুন্দর বাগান, 2 তলা একটা বাড়ি। রনি সেদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মাহবুবুর রহমান রনির কাঁধে হাত রেখে বলল, এইটাই আমার বাসা, আজকে থেকে তুমি এই বাড়িতে থাকবে। বাড়িতে ঢুকতে একজন ভদ্র মহিলা এগিয়ে এসে মাহবুবুর রহমানকে বলল, কালকে রাত থেকে কোথায় ছিলে তুমি? তারপর রনির দিকে তাকিয়ে বলল, কে এই ছেলে? মাহবুবুর রহমান সবকিছু খুলে বলল। ভদ্র মহিলা খুশি হলো নাকি রাগ করলো বোঝা গেল না। তিনি মাহবুবুর রহমানকে বলল, আমি ওর জন্য রুম রেডি করতে বলতেছি। রনিকে একটা ছোট কিন্তু পরিপাটি ঘরে নিয়ে যাওয়া হলো। পরিষ্কার বিছানা, একটা টেবিল, জানালার পাশে হালকা পর্দা। রনি ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। মাহবুবুর রহমান বললেন, এই রুমটা এখন থেকে তোমার, এখানে তুমি নিজের মতো করেই থাকো। রনি চারদিকে তাকালো, তারপর হঠাৎ তার চোখ ভিজে উঠল আর বলল, আঙ্কেল, আমি কি সত্যি এখানে থাকতে পারবো? মাহবুবুর রহমান মৃদু হাসলেন। তিনি বললেন, হ্যাঁ পারবা। রনি আর কিছু বলতে পারলো না, শুধু মাথা নিচু করে কান্না চাপতে লাগলো। যেখানে তার বাবা তাকে টাকা চুরির দায়ে বাড়ি থেকে বের করে দিল, সেখানে এক অচেনা মানুষ তাকে মাথা গোজার ঠাঁই দিয়েছে। দরজার ঠকঠক আওয়াজে রনির ধ্যান ভাঙে। একটা ছেলে এগিয়ে আসতে আসতে মাহবুবুর রহমানকে বলল, আব্বু, তুমি কাল সারা রাত কোথায় ছিলে? আবার শুনলাম কাকে নাকি সাথে করে নিয়ে এসেছো। কই, আমার সাথে পরিচয় করিয়ে দাও। মাহবুবুর রহমান পরিচয় করানোর উদ্দেশ্যে রনিকে দেখাতেই ছেলেটা বলে উঠল, আরে রনি, তুমি? রনি নিজেও অবাক হয় 2 মাস আগে বাসে পরিচিত হওয়া রাকিবকে এখানে দেখে। মাহবুবুর রহমান ছেলের উদ্দেশ্যে বলে, তুই ওকে চিনিস? রাকিব বলল, হ্যাঁ, 2 মাস আগে মিরসরাই থেকে ঢাকা ফেরার বাসে উনি আর আমি পাশাপাশি সিটে বসে এসেছি। উনি কি আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে? মাহবুবুর রহমান ছেলেকে বলল, হ্যাঁ, ও এ বাড়িতেই থাকবে, আজকে থেকে ও এই বাড়ির একজন সদস্য। অপরদিকে রনির সৎ ভাই বলল, মা, ওই ছোট লোকের বাচ্চা সত্যি সত্যি আর ফিরে আসলো না? পাভেলের কথায় নাসরিন বেগম শয়তানি হাসি দিয়ে বলল, ফিরে আসার জন্য কি ওকে এই বাড়ি থেকে বের করেছি? কত কাঠখড় পুরাইতে হয়েছে ওই সতীনের ছেলেকে বিদায় করতে। পাভেল হেসে জবাব দেয়, মা, তুমি কি খেলাটাই না খেললে? এদিকে 10,000 টাকা আমার হয়ে গেল, অন্যদিকে তোমার আমার চিরশত্রু বাড়ি থেকে বিদায় নিল। হঠাৎ করে পেছন থেকে শফিক মিয়া বলে উঠলেন, তার মানে আমি এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছি, আমার বাড়ি থেকে আমার ছেলে দূর করার জন্য এত কিছু করতেছিস তোরা? শফিক মিয়ার গলা শুনে মা ছেলে তড়িঘড়ি করে পেছনে তাকায়, দেখতে পায় শফিক মিয়া রাগে ফুঁসছেন। নাসরিন বেগম তাড়াতাড়ি করে শফিক মিয়ার সামনে এসে বলল, তোমার কোনো ভুল হচ্ছে, আমরা কেন রনিকে এই বাড়ি থেকে বের করতে যাব? ও তো চুরি করেছে,
তাই তো তুমি ওকে মেরে বাড়ি থেকে বের করে দিলে। শফিক মিয়া নাসরিন বেগমের চুলের মুঠি ধরে চিৎকার করে বললেন, আর একটা কথাও বললে তোর জিভ কেটে ফেলবো কাল নাগিনী। আমার ভুল হচ্ছে, আমি এতক্ষণ নিজের কানে যা শুনেছি সব ভুল। তোকে বিয়ে করে আনার পর থেকে আমার ছোট্ট ছেলেটাকে শুধু অত্যাচার করে গিয়েছিস। আমার কাছে ওর নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতি। আমিও কত বোকা, আমার ছেলের কথা বিশ্বাস না করে এই কালনাগিনী আর ওর ছেলের কথা বিশ্বাস করতাম। পাভেল মাকে ছাড়ানোর জন্য বলে কি করতেছেন আব্বা? মাকে মারছেন কেন? বেশ করেছে ওই ছোট লোকের বাচ্চাকে মা এই বাড়ি থেকে বের করে দিয়ে। ওই ছোট লোকের বাচ্চা বড় বড় কথা বলতো, আমাকে আর আমার মাকে নাকি এই বাড়ি থেকে বের করে দিবে। এখন কে বাড়ির বাহিরে ভালো করে দেখুক। শফিক মিয়া আরো চিৎকার করে বললেন, খবরদার পাভেল, আমার ছেলেকে ছোট লোকের বাচ্চা বলবি না। ছোট লোকের বাচ্চা তো তুই। আমি যদি তোর মাকে বিয়ে না করতাম তুই আর তোর মা না খেতে পেয়ে মরতি। আজকেই তুই আর তোর মা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তারপর বুঝতে পারবি কে ছোট লোক। শফিক মিয়ার কথা শেষ হতেই নাসরিন বেগম ওনার পায়ে পড়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, এসব কি বলছো তুমি? আমরা এই বাড়ি থেকে চলে গেলে কোথায় থাকবো, কি করব, কি খাবো? শফিক মিয়া বললেন, আমার ছোট ছেলেটা এখন কোথায় আছে, কি করছে আর কি খাচ্ছে জানিস? জানিস না, তোদের কথার ফাঁদে পড়ে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন আমি আমার ছেলেকে কিভাবে খুঁজে পাবো জানি না। তোদের মতো আপদ আমার দরকার নেই। আজকে এই মুহূর্তে তোরা মা ছেলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। কথা শেষে শফিক মিয়া সেদিন যেভাবে রনিকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল, আজকে নাসরিন বেগমকে একইভাবে লাথি দিয়ে দূরে সরিয়ে দেন। এরপরে শফিক মিয়া সেখান থেকে চলে যায়।